আসসালামু আলাইকুম। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর পরেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কি কারণে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত ইসলামী থেকে পদত্যাগ করেছিলেন সে সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা বেরিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, যুগান্তর একটি নিউজ করেছে, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন, যা যুগান্তর একটি রিপোর্ট আকারে প্রকাশ করেছে। আমরা দেখে আসবো বিস্তারিত কি কারণে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত ইসলাম থেকে পদত্যাগ করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে এখন যুগান্তর থেকে সরাসরি আপনাদের মাঝে সে যুগান্ত একটি রিপোর্ট করেছে, আপনারা দেখবেন। জামাতকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত, এই শিরোনামে একটি রিপোর্ট করেছে যুগান্তর পত্রিকা। সেখানে তারা লিখেছে, বাংলাদেশ জামাত ইসলামী সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার বিকাল 4:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আব্দুর রাজ্জাক ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। প্রখ্যাত আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। রোববার রাতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়া মারুফ কামাল। সেখানে তিনি লেখেন, তার নাম অনেক আগে থেকেই শুনতাম, তবে তার সঙ্গে পরিচয় হয় 2009 সালে। তখন আমি বেগম জিয়ার সঙ্গে কাজ করি। গুলশানে ম্যাডাম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসতেন আব্দুর রাজ্জাক সাহেব। তিনি তখন জামাত ইসলামীর আলোচিত নেতা ও উচ্চ আদালতের তুখোড় আইনজীবী হিসেবে মশগুল। জামাত তখন বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের শরিক। সুট্টায় পরা সুবেশধারী দীর্ঘদেহী রিজু মানুষ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক খুব ধীর লয়ে স্পষ্ট উচ্চারণে থেমে থেমে গুছিয়ে কথা বলতেন। তাকে নিরহংকারী নিপাট ভদ্রলোক বলে মনে হতো আমার। তার বৈশিষ্ট্যগুলো কণ্ঠস্বর এখনও আমার কানে বাজে। মারুফ কামাল আরও বলেন, রাজ্জাক সাহেবের সঙ্গে আমার খুব অল্প স্বল্প কথা হতো, কিন্তু কেন তিনি আমাকে পছন্দ ও বিশ্বাস করে ফেলেছিলেন তা জানি না। একদিন তিনি আমাকে তার ল চেম্বারে দাওয়াত দিলেন, বললেন একটা বিষয় নিয়ে কথা বলতে চান আমার সঙ্গে। আমি গিয়েছিলাম। তিনি দুপুরের খাবার আয়োজন করেছিলেন। আমাকে অবাক করে দিয়ে রাজ্জাক সাহেব বললেন, আপনার বুদ্ধিমাত্রা ও সুবিবেচনা বোধকে আমি শ্রদ্ধা করি, তাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার পরামর্শ চাই। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সেদিন আমাকে বলেছিলেন, বাংলাদেশে ইসলামী আন্দোলন বিশেষ করে জামাত ইসলামীকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটা আওয়ামী লীগ সরকারও নয়, মূলত ইন্ডিয়ার এজেন্ডা। আওয়ামী নেতৃত্ব ও সরকারের এর বাইরে যাবার উপায় নেই। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য শীঘ্রই 1971 সালের মুক্তিযুদ্ধের বৈরী ভূমিকার দায়ে জামাতের উচ্চ পর্যায়ের নেতাদেরকে অভিযুক্ত করে প্রাণদণ্ড দেওয়া হবে। নাৎসি জার্মানির কায়দায় জামাত নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের। আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের ভূমিকার ব্যাপারে জামাতের মূল্যায়নের সঙ্গে একমত নই, তবে কেউ অবিচার ও অন্যায়ের শিকার হোক সেটিও আমি সমর্থন করি না। সেদিন আমার বুদ্ধিতে কুলায় এমন সব কিছু পরামর্শ আব্দুর রাজ্জাক সাহেবকে দিয়েছিলাম। তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন এবং বলছিলেন, জামাতের এগুলোই সবচেয়ে ভালো করণীয় বলেও তিনি মনে করেন। বিএনপির চেয়ারপারসনের সাবেক এই সচিব বলেন, পরবর্তীতে রাজ্জাক সাহেবের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ হলে তিনি হেসে খুব বিষণ্ণ মনে বলতেন, শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না। জামাত রাজ্জাক সাহেবের মতামতের সঙ্গে একমত হননি এবং তিনিও দলকে কনভিন্স করতে পারেননি। রাজ্জাক সাহেব মনে করতেন জামাত নেতারা পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে না পেরে এক অনিবার্য কুরবানির দিকে এগিয়ে যাচ্ছে। রাজ্জাক সাহেব এরপর কোনো লাভ হবে না জেনেও দলের অভিযুক্ত নেতাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে নিজে বিপন্ন হয়ে দেশ ত্যাগ করেন। জামাতের সঙ্গে ভিন্ন মত তাকে নতুন দল গঠনের দিকেও ঠেলে দেয়, কিন্তু ইতিমধ্যেই তিনি যেভাবে ভগ্ন পড়েছিলেন তাতে তার পক্ষে এবি পার্টির নেতৃত্ব দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। দেশের এই মুক্ত পরিবেশ যেন সৃষ্টি হয়েছিল আব্দুর রাজ্জাকের মতন ভূমিপুত্রের স্বদেশের মাটিতে মৃত্যুবরণের সুযোগ দেওয়ার জন্য। তার পারলৌকিক মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। বাংলাদেশের ইতিহাসে খুবই জনপ্রিয় একজন আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু 2013 সালে তিনি যখন জানতে পেরেছিলেন যে জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য ভারত তারা উঠে পড়ে লেগেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছে, তখন তিনি জামাত ইসলামীকে পরামর্শ দিয়েছিলেন, অর্থাৎ 1971 সালে জামাত ইসলামের ভূমিকার জন্য ক্ষমা চাইতে। কিন্তু জামাত ইসলামী মাথা নত করেননি। জামাত ইসলামী আপনারা জানেন জীবন যাবে। জামাতের নেতৃবৃন্দ তারা কিন্তু আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলেছেন যে জামাতের নেতৃবৃন্দ তারা
নিজেদেরকে কুরবানির দিকে ঢেলে দিয়েছেন, কিন্তু তারা মাথা নত করেননি। আর যার কারণে আব্দুর রাজ্জাকের সাথে মতবিরোধ তৈরি হয়েছিল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তারপরও জামাতের নেতাদের মামলাগুলো লড়েছিলেন। সর্বশেষ যখন তিনি দেখছেন আর কাজ হবে না, তখন তিনি পদত্যাগ করে তিনি দেশ ত্যাগ করেছিলেন। এই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আল্লামা আদিল হোসেন সাঈদীর মামলা লড়েছিলেন। আল্লামা আদিল হোসেন সাঈদীকে যে যুদ্ধ অপরাধী বানিয়ে তারপরে অবিচার করা হয়েছে, যে মামলা দেওয়া হয়েছিল, সেই মামলা লড়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আল্লামা আদিল হোসেন সাঈদীর মৃত্যুর পর এই মামলার বিষয়ে তিনি কথা বলেছেন এবং কতটা জুলুম করা হয়েছে, মিথ্যাচার করা হয়েছে জামাত নেতাদের পরে, আল্লামা আদিল হোসেন সাঈদীর পরে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন। আমরা বিস্তারিত ব্যারিস্টার সাঈদী সাহেবের সাথে আমার প্রথম পরিচয় ইংল্যান্ডে। আমি তখন ছাত্র। উনি যখন 1979-এ প্রথমবার দেশে আসেন, এবং মৌলানার তো নিশ্চয়ই স্মরণ আছে যে সেটেল স্ট্রিটের ফিলগেট স্ট্রিটের 2 পার্শ্ব বন্ধ করে দিয়ে ওখানে স্টেজের ব্যবস্থা করা হয় এবং তিনি বক্তব্য রাখেন। আমি তার সাথে দীর্ঘ 33 বছর আই ওয়াজ হিজ ভেরি ক্লোজ কলিগ। কিন্তু এর চেয়ে একটা বিষয় তার সাথে আমার ক্লোজনেস হয়েছিল, সেটা 2টা মামলায় আমি লড়েছিলাম। একটা হচ্ছে সুধাংশু সাহেবের হালদার, তার বিরুদ্ধে মামলা করে যে হি হ্যাজ স্টোলেন দ্য ইলেকশন ফ্রম হালদার, যেখানে আনফর্চুনেটলি আমরা হাইকোর্টে হেরে যাই, সুপ্রিম কোর্টে আমরা জিতি। আর 2 নম্বরটা হলো ওনার যুদ্ধ অপরাধ মামলা। দেখেন, দুনিয়াতে যুদ্ধ অপরাধের বিচার বাংলাদেশেই প্রথমে হয়। বাংলাদেশের তথাকথিত ইট ফার্স্ট স্টার্টেড ইন জার্মানি ইন 1945-1946। এটাও প্রত্যেকটা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের একটা পলিটিক্যাল দিক থাকে, কিন্তু এত বড় অবিচার, এত বেশি মিথ্যা আমরা যতটা পড়াশোনা করেছি কি দুনিয়ার কোথাও ছিল না। সাঈদী সাহেবের বিরুদ্ধে সর্বমোট 20টা চার্জ ছিল। এর মধ্যে 2টা ছিল মার্ডার চার্জ, বিশাপ আলীকে তিনি হত্যা করেছেন, ইব্রাহিম কুট্টিকে তিনি হত্যা করেছেন। আর নাউজুবিল্লাহ, উনি মহিলাদেরকে আর্মির জন্য সাপ্লাই করেছেন। এটা আমার সৌভাগ্য যে আই কুড ডিফেন্ড মাওলানা সাঈদী অ্যান্ড আদার্স। অনেক ঘটনা আছে। আমিও ইউরোপে আসলাম 2011 সালে সেপ্টেম্বর মাসের 19 তারিখে আমি হেগে ছিলাম ইন্টারন্যাশনাল ক্রাইমস অফিসে। ঢাকাতে তারা মামলা দিল যে আমি ঢাকাতে এবং বম মারছে। আমার ইউরোপের ফ্রেন্ড, সারা দুনিয়ার ফ্রেন্ড সবাই বলছে আপনি বাংলাদেশে যাবেন না। আমাদের একটা ডিফেন্স টিম ছিল এখানে, 9 বেডফোর্ড, টবি ক্যাটম্যানের নাম আপনারা শুনেছেন। সে আমাকে ওয়াশিংটন ডিসিতে তারা বলছে যে ইউ শুড নট গো টু বাংলাদেশ, তুমি গেলে তোমাকে প্রসিকিউট করে ফেলবে। কিন্তু আমার মন থেকে একটু সায় পেলাম যে না, আমি যাবো, এবং আমি মনে করি যে আমার যাওয়াটা যদি আল্লাহ তাআলা কবুল করেন এবং এই 10-11 জন মানুষকে যে আমি ডিফেন্ড করেছি, তাহলে এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। তো সাঈদী সাহেব আমার হাত ধরে এরকম বলতেন, ব্যারিস্টার ভাই, ইসলামী আন্দোলন করার তো একটা অবজেক্টিভ থাকে যে আমরা শাহাদত বরণ করব, কিন্তু আমার মধ্যে এই অভিযোগ যে আমি মানুষ হত্যা করেছি, আমি নারী ধর্ষণে সহযোগিতা করেছি। তো যাই হোক, এই যে বিচারটা ছিল, এটাকে আমরা সম্পূর্ণভাবে কিন্তু তাদের সামনে তুলে ধরতে পেরেছিলাম যে এটা আসলে মিথ্যা বললে তো কম হয়, তহমত বললেও কম হয়। আমার মনে হয় ডিকশনারিতে নতুন একটা আপনার ওয়ার্ড বের করতে হবে, এরকম কোনো জিনিস করে মানুষকে সাজানো যায়। আমরা যথেষ্ট কষ্ট করেছিলাম। সাঈদী সাহেবের অনেক সাক্ষী তারা আনছে, 28 জন সাক্ষী আনছে, বেশিরভাগ সাক্ষীকেই মিথ্যা শিখাই দিয়েছে। এবং দেখেন আল্লাহ তাআলার কি মর্জি, আল্লাহ তাআলার মানে ওজন ছাড়া তাকে গাছের পাতাও নড়ে না। সেফ হাউসে নিয়ে তারা সাক্ষীদেরকে রাখলো, সাক্ষীদেরকে শিখাই দিল এটা বলতে হবে। একজন বললো আমি কাপড় পরবো, তাকে কাপড় কিনে দিল। আরেকজন মিষ্টি খাবে, সে মিষ্টি কিনে দিল। এই সব ডকুমেন্ট আমরা পেয়ে গেলাম এবং কোর্টে আমরা উপস্থাপন করলাম যে দেখেন এই ডকুমেন্ট, এইটার ভিত্তিতে এই যে সাক্ষ্য দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা সাক্ষী। কিন্তু কোর্ট তো আপনারা জানেন স্কাই কেলেঙ্কারি আপনারা শুনেছেন। আমাদের ইউরোপের সবচেয়ে ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস নিউজ পেপার হচ্ছে দ্য ইকোনমিস্ট, অন বোথ সাইড অফ দ্য আটলান্টিক। সেই ইকোনমিক্সে ছাপা হলো যে জিয়াউদ্দিন নামে একজন লোক, ডক্টর জিয়াউদ্দিন, সে কেমন করে সাঈদী সাহেবের রায় দেওয়ার আগে তার রায় লিখে দিয়েছে। তো সবগুলো আমাদের হাতে চলে আসলো। নাসিম সাহেব চলে গেলেন, কিন্তু তারপরেও তারা তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করল। এখন সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়া হলো ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনালে ফাঁসি দিয়ে আবার তাকে সুপ্রিম কোর্টে যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন তো না, আমৃত্যু কারাদণ্ড হলো। এটা কেমন করে হলো? যেখানে আব্দুল কাদের মোল্লা সাহেবকে আপনারা জানেন যে তাকে যাবজ্জীবন দেওয়া হলো, তারপরে শাহবাগে আন্দোলন শুরু হলো, আইন চেঞ্জ করলো। And there is no precedent in not only in the civilized world, in the uncivilized world,
যে সমস্ত লিমিটেড ডেমোক্রেসি আছে, যে আজকে আইন করে সেই আইনটাকে রিট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে হবে, তারা দিল। দিয়ে আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দিল। এই ঘটনা আপনারা জানেন। সাদিকের ব্যাপারে উল্টাটা ঘটল, তাকে ফাঁসি দিল ট্রাইব্যুনাল 28শে ফেব্রুয়ারি 2013 সাল। 8টা কাউন্টে তাকে করা হলো। আর সুপ্রিম কোর্টে যেয়ে তাকে বলা হলো imprisonment until death. That was a political decision. সেটা আমি মানে ইটস নট মাই অপিনিয়ন, ইটস মাই ইনফরমেশন। ইউরোপে আমাদের সাথে একটি দেশের একটা গোয়েন্দা সংস্থার সাক্ষাৎ হয়েছে। তো তিনি বলছিলেন যে হি ইজ এ ভেরি হট পটাইটো, এত গরম যে আমরা খেয়ে গিলতে পারবো। 102 জন মানুষ তার জন্য তাকে মেরে ফেলো, তার প্রতিবাদ করার জন্য। এইরকম একজন পপুলার মানুষ ছিলেন। এবং দেখেন কি ধরনের ব্যক্তিত্ব, তার হাসিটা আপনারা দেখেছেন। নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। মনে হচ্ছে যেন মৃত্যুর আগে তিনি হাসছেন। আরেকটা মজার একটা ঘটনা ঘটছে, বলে আমি বসে যাচ্ছি। সেটা হচ্ছে ওনাকে যেদিন চার্জ করে 2011 সালের সেপ্টেম্বরে, আমি তখন নিউ ইয়র্কে বসে আমি সূরা ইব্রাহিম পড়তেছিলাম। এবং সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াত, ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সংক্ষিপ্ত হচ্ছে যে তারা একটা পরিকল্পনা করে, কিন্তু তাদের পরিকল্পনা এত শক্তিশালীও যদি হয় যেটা পাহাড়কে পর্যন্ত অন্য জায়গায় নিয়ে যাবে, সেটাও আল্লাহ তাআলা কন্ট্রোল করে। আশ্চর্যের ব্যাপার হল, নাসিম সাহেব যখন সাইদি সাহেবকে বললেন যে এই চার্জ ফর্ম করা হলো, এই আয়াত তার মুখস্থ ছিল না। তিনি কোরআন শরীফ দেখে থেকে সেই আয়াত তেলাওয়াত করে বলছিলেন যে দেখেন, আমার ভাগ্যে যা ঘটার তা ঘটবে, কিন্তু আপনারা যা করছেন তা সম্পূর্ণ মিথ্যা। তো আমি যখন ঢাকায় ফিরে গেলাম, তাকে বললাম যে আপনি যে সময় এই আয়াত শোনাচ্ছেন ট্রাইব্যুনালে, আমিও নিউ ইয়র্কে বসে বসে সেই আয়াত পড়ছিলাম। তো শেষ কথা হচ্ছে যে সব কিছুর বিচার দুনিয়াতে হয় না। সাইদি সাহেবের উপরে এবং অন্যান্য নেতৃবৃন্দের উপরে যে অবিচার করে, তার বিচার হয়তো দুনিয়াতে হবে না, হতে হবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জাযা দিবেন, এবং তাদের এই রক্তের বিনিময়ে রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে এই রক্তের ফলে যে সবুজ ঘাস উঠবে, সেই ঘাসের প্রতিটি কণা অসংখ্য সাইদি তৈরি। সুপ্রদর্শক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।